নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের প্রার্থীরা। ৫৪ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা মঞ্জুর আলমের। সেনা মোতায়েন নিয়ে কমিশনের আচরণ সন্দেহজনক, মন্তব্য খসরুর। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষকদের আন্দোলন অব্যাহত। আগামীকাল থেকে ২ মাসের ছুটিতে উপাচার্য, সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত। বরগুনার পাথরঘাটায় একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের আশ্বাস এক কর্মকর্তার। বৈশাখের শুরুতেই গরমে অতিষ্ঠ রাজশাহী অঞ্চলের মানুষ। লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি, পদ্মায় পানি না থাকায় প্রভাব পড়ছে বেশি, বলছেন পরিবেশবিদরা। এবং নেত্রকোনায় পুরো দমে চলছে বোরো ধান কাটা ও মাড়াই উৎসব। শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা কৃষি বিভাগের। বাংলার সময়ের সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। প্রথমেই সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণার পর আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। সকালে আগ্রাবাদ সিজিএফ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এই সময় তিনি ভোটারদের কাছে নির্বাচিত হলে নগরীর বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণায় ইতোমধ্যে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে প্রচারণা শেষ করেছেন তিনি। এদিকে গতবারের মেয়র টাকা দিয়ে ভোট কিনেছিলেন এবং এবারও সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন আজম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের স্বাধীন নির্বাচন কমিশনের যখন যেটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন নিয়েছেন, আমরা এটা একদম নির্দ্বিধায় মেনে নিয়েছি। টাকা দিয়ে যাতে কোনো ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে এবং টাকা দিয়ে যাতে কেউ ভোট কিনতে না পারে, এটা নির্বাচন কমিশনকে আমরা এটা বলবো বা বলেছি। ওইটা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী ব্যারাকেই অবস্থান করবে, তবে রিটার্নিং কর্মকর্তার প্রয়োজন অনুসারে তারা বাইরে আসবে বলে আবারও জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। সেনাবাহিনী দেখে তাদেরকে অবস্থান করার জন্য আমরা ওই ক্যান্টনমেন্টে থাকার জন্য বলছি, তারা প্রস্তুত হয়ে থাকবে এবং আমাদের সাথে সাথে আমাদের যে ম্যাজিস্ট্রেট যাদের দরকার তারাও তাদের সাথে অবস্থান করবে। যখনই দরকার হবে, অর্থাৎ রিটার্নিং অফিসার যখন দরকার হবে তখনই তারা তাদের কাজে লেগে যাবে। অর্থাৎ স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে আমরা নিয়োগ তাদেরকে জানিয়েছি, নিয়োগ করেছি অথবা নিয়োগ দেওয়ার জন্য বলেছি, সেইভাবেই তারা কাজ করবে রিটার্নিং অফিসারের চাহিদা মতো। এদিকে নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে কমিশনের আচরণ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সময় সংবাদের সঙ্গে কথা বলেন তিনি। সেনাবাহিনী তো ক্যান্টনমেন্টে থাকেই, এটা তো ইসি আমাদেরকে বলার প্রয়োজন নেই। সেনাবাহিনীর বাসস্থান তো ক্যান্টনমেন্ট। যারা ক্যান্টনমেন্টে বসবাস করেন ওনারা যে ক্যান্টনমেন্টে থাকবে, এটার জন্য ইসি আমাকে বলার তো প্রয়োজন নাই। সুতরাং ইসির উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে? ইসির এই সিদ্ধান্তের পেছনে যাদের যে উদ্দেশ্য, যারা সরকার, তাদের কি উদ্দেশ্য সেটা বোঝা যাচ্ছে। এবং ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার গাড়ির বহরের উপর এক প্রতিনিয়ত আক্রমণ, আমাদের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি এবং ইসির আচরণে সবকিছুতে বোঝা যাচ্ছে যে এই ভোট আর ফেরত পাবে না জনগণ। ৫ই জানুয়ারিতে যে ভোট কেড়ে নেওয়া হয়েছে, এই ভোট তারা ফেরত দিতে চাচ্ছে না। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন সহ ৫৪ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। দুপুর ৩টার দিকে নগরের রিমা কমিউনিটি সেন্টারে তার পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ সময় এম মঞ্জুর আলম বলেন, তিনি নির্বাচিত হলে কর্ণফুলী নদীর ড্রেজিং করে জলাবদ্ধতা কমিয়ে আনা হবে। কর্ণফুলী ড্রেজিংটা হলে উজোয়া বাঁধার সময় অমাবস্যা পূর্ণিমার দিনে সাময়িক যেটা লবণ হয়, ইনশাআল্লাহ সেটা যদি বিপুল হয়ে যায় ড্রেজিং এর মাধ্যমে, এটা থাকবে না। আর আমি তো আমার প্রস্তাবে আপনাদের সমীপে এজেন্ডায় দিয়েছি, আমাদের 2টি খাল যদি খনন হয়ে যায়, এই যে মাস্টার ট্যারেস, আমি আপনাদেরকে অনুরোধ করব 95-এর মাস্টার ট্যারেস ক্ষেত্রে আপনাদের বড় একটা ভূমিকা আপনারা রাখবেন।
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, দুর্নীতি দমন ও সিটি কর্পোরেশনের টেন্ডারবাজি বন্ধ সহ 22 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। কোটি কোটি টাকার বাজেট হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয়নি। নগরীর সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। এই করুণ দশা থেকে বের হওয়ার পথ নগরবাসীকেই খুঁজে বের করতে হবে। চট্টগ্রাম নগরীর দুরবস্থার জন্য কারা দায়ী, এই গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া আগামীকাল থেকে 2 মাসের ছুটিতে যাচ্ছেন। সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে তার পদত্যাগের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। দুপুরে ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে উপাচার্যের ছুটির ঘোষণার প্রেক্ষিতে জরুরি সভা করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে অধ্যাপক ডক্টর জাফর ইকবালের নেতৃত্বে শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় তারা বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং ছুটি শেষে তিনি ফিরে আসলে তাকে আর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সাথে অসৎ আচরণের অভিযোগে গতকাল থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষকরা। এদিকে ব্যক্তিগত কারণেই ছুটিতে যাচ্ছেন বলে জানিয়েছেন উপাচার্য। আমার পারিবারিক বিশেষ প্রয়োজনে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে 2 মাসের জন্য ছুটি চেয়ে একটি আবেদন, সে আবেদন পাঠানোর জন্য সিন্ডিকেট এই ছুটিটি 24শে এপ্রিল থেকে 23শে জুন, অর্থাৎ 2 মাস কাল ঠিকই থাকলো। শিক্ষকরা যেটা চেয়েছিলাম উনি সেটার প্রতি সম্মান দেখে ছুটিতে যাচ্ছেন, আমরা সেটাকে ভালোভাবে দেখব। কিন্তু যেটা সমস্যা যেটা হচ্ছে, যেহেতু আমাদের প্রক্টর থেকে শুরু করে সবাই পদত্যাগ করেছে, কাজে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো প্রক্টর নাই আসলে। কাজে যদি কোনো প্রক্টর নিয়োগ না দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় একটা খুব ভালনারেবল পজিশনে থাকে। আন্দোলন স্থবির হওয়ার কোনো সুযোগ নেই, যদিও আমাদের আন্দোলনের প্রেক্ষিতে উনি ছুটিতে যাচ্ছেন বলে আমরা মনে করি। আবার ব্যাক করার চেষ্টা করেন, আমরা শক্ত হাতে সেটা দমন করব। উনি ক্যাম্পাস থেকে ছুটি নিয়ে চলে যাবেন, আর এই অফিসে উনি কোনোদিন ঢুকতে পারবেন না। সেটা আমাদের কমপ্লিট সিদ্ধান্ত গ্রুপের, এবং তার জন্য যদি উনি চেষ্টা করেন, যত কিছু করা দরকার আমরা তত কিছু করব। বাংলার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় আবারও কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। ফসলি জমি, গাছপালা সহ 3 শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত। বৈশাখের শুরুতেই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজশাহী অঞ্চলের মানুষ। পরিবেশবিদরা বলছেন, পদ্মায় পানি না থাকায় গরমের প্রভাব পড়েছে বেশি। অন্যদিকে ঘন ঘন লোডশেডিং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, এখন কোনো লোডশেডিং নেই। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। পদ্মা শুকিয়ে এখন অনেকটাই মরুভূমিতে পরিণত হয়েছে। 2-1টি পয়েন্টে হাঁটু পানি থাকলেও প্রমত্তা এই নদীর বুকে এখন বিস্তীর্ণ চর জেগেছে। ক্রমেই নদীর বালি উত্তপ্ত হয়ে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে রাজশাহী ও এর আশেপাশের এলাকাগুলোতে। তাই এসব জায়গায় গরম বেশি অনুভূত হয়, এমনটাই বলছেন পরিবেশবিদরা। পদ্মা নদীতে গেলে এই সময় আপনি মনে হবে যেন আপনি অনেকটা ছোটখাটো মরুভূমির মধ্যেই আছেন। এটা একটা লোকাল ফ্যাক্টর, এখানে বালি উত্তপ্ত হয়ে বাকি অংশটা যোগবে, ফলে আমাদের এই অঞ্চলে, রাজশাহী বলে না, রাজশাহী অঞ্চল, আপনি দক্ষিণে যান চারঘাট, এই সব পুরো অঞ্চলই, এমনকি লালপুর, সব পুরো জায়গাতেই একটু বেশি গরম হয়। এদিকে অতিরিক্ত গরমে যখন দিশেহারা নগরবাসী, তখন নতুন যন্ত্রণা হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। আমরা লোডশেডিং এর কারণে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারছি না, এর কারণে আমাদের পড়ালেখা কনসেন্ট্রেট থাকছে না। এই যে রোদের যে গরমটা পুরোপুরি আমাদের শহরের উপর আসে পড়তেছে। প্রচন্ড গরম, মানে গরমে খুব অস্বস্তি বোধ করি আমরা। পুরো পদ্মাটাই মানে শুকিয়ে গেছে আমাদের। এই বালুর তাপে মানুষের সমস্যা, গাছপালাও নাই। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় বিদ্যুতের সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত হলেও এটিকে লোডশেডিং বলতে নারাজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাঝে মধ্যে যে শহরের মধ্যে বিদ্যুৎ বন্ধ দেখা যায়, সেটা মেইনটেনেন্স কাজের জন্য বন্ধ করা হয়। সেটা খুবই সাময়িক, হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা, এরকম না। জেলায় প্রতিদিন গড়ে 112 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 62 সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম ও নাসিরউদ্দিনকে জয়ী করার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। বিকেলে চট্টগ্রামের প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। সহস্র নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সংগঠনটির সভাপতি বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, পীযূষ বন্দ্যোপাধ্যায় ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট নাগরিকরা বক্তব্য রাখেন। এ সময় তারা অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যে অপতৎপরতা, রাজনৈতিক আন্দোলনের নামে যে সন্ত্রাস, জঙ্গিবাদ, উত্থান, কত রকম ষড়যন্ত্র, কত রকম বিপর্যয় সৃষ্টিকারী ঘটনার অবতারণা একের পর এক নীরবে সেটা দেখতে পারি না, দেখতে চাই না। সবাই যদি সম্মিলিতভাবে দাঁড়াই তাহলে আমি একটি কথা আপনাদেরকে বলতে পারি যে আগামী দিনে বাংলাদেশে হরতাল অবরোধ থাকবে না। যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেই তাহলে আগামী দিনে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার সুযোগ কেউ বাংলাদেশে পাবে না। আমি আবেদন করব সবার কাছে যে আসুন আমরা সবাই মিলে এই আমাদের নেত্রী যে তাকে বরণ দিয়েছে নাসিরকে, তাকে যুক্ত করতে পারি। 2 দিনের মাথায় আবারও কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি, গাছপালা সহ অন্তত 3 শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভোরে সরাইল উপজেলার শাহজাদাপুর, কালীকচ্ছ, চুন্টা এবং বিজয়নগর উপজেলার পত্তন, চম্পকনগর সহ 10টি ইউনিয়নের প্রায় 50টি গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এ সময় গাছপালা, কাঁচা ঘর, বৈদ্যুতিক খুঁটি এবং ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের আঘাতে গাছ পড়ে স্থানীয় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ 5,000 টাকা এবং 30 কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। ঘর ভাঙ্গা দেখা যাইতেছে, মানে ড্রিম দাইম করে পড়তেছে, ডাইল ডুইল ভাঙ্গা টেঙ্গা সেরা এসরে যাইতেছে, সাইদি ঘর আজায় নিয়ে উঠে ফেলাইতেছে। ভয়াবহ তুফান আইছে, যেমন আগুনের লুকার মতন। তখন আমরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে সেরে গিয়া দেখি অনেক ঘর বাড়ি নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে যেই ঘরগুলা ভাঙা গেছে সেই ঘরগুলা তোলার জন্য টাকাও দিব এবং টিনও দিব। প্রাথমিকভাবে আমরা যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করতেছি আমরা 5,000 টাকা করে দিব, আর হচ্ছে যে আমরা 30 কেজি চাল করে দিব। রাঙামাটিতে বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 10 জন। সকালে সদর উপজেলার সাপছড়িতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও আহত যাত্রীরা জানান, সাপ্তাহিক বাজারের জন্য ব্যবসায়ীরা শহরের রিজার্ভ বাজার থেকে ঘিলাছড়ি বাজারে যাচ্ছিল। পথে সাপছড়ি এলাকায় পৌঁছালে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে হঠাৎ বাসটি উল্টে যায়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মামুন ও আলমগীর নামে 2 ব্যবসায়ী মারা যান। বাকিদের মধ্যে আহত 10 জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সকালে কোর্ট চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সিফাতের মৃত্যুকে অস্বাভাবিক উল্লেখ করে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। সেই সাথে সিফাতের স্বামী ও শ্বশুর শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় শিক্ষার্থীরা। গত 29 মার্চ রাজশাহীর মহিষবাথান এলাকায় নিজ বাড়িতে রহস্যজনকভাবে মারা যান ওয়াহিদা সিফাত। এই ঘটনার পরদিনই নিহত সিফাতের স্বামীকে আটক করে পুলিশ। বরগুনার পাথরঘাটায় সোনালী ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার কিছু কর্মকর্তা গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদী আমানতের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে। ফলে বছরের পর বছর ঘুরেও সঞ্চিত টাকা না পেয়ে চরম ভোগান্তির শিকার কয়েক হাজার গ্রাহক। তবে সংস্থাটির একজন কর্মকর্তার দাবি, তাদের সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। অবশ্য প্রশাসন বলছে এ ব্যাপারে অভিযোগ না আসায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এম এ আজিমের পাঠানো তথ্য ও এসএম সিফাতে তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দরিদ্র এ মানুষগুলো বিভিন্ন মেয়াদে সাধ্যমতো টাকা জমা করেছিলেন সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামের বেসরকারি একটি সংস্থায়। কিন্তু নিয়মানুযায়ী মুনাফা সহ 2 থেকে 3 বছর আগে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কাউকেই টাকা ফেরত দেয়নি সংস্থাটি। দিনের পর দিন সংস্থাটির অফিসে ধর্ণা দিয়েও কোনো উপায় খুঁজে পাননি তারা। আর এখন অফিসে গিয়ে অধিকাংশ কর্মকর্তা কর্মচারীকে খুঁজে পাচ্ছেন না তারা। 12 সালে আমার টাকাটা দেওয়ার কথা, আমার জমা টমা সব শেষ।
এখন 15 সাল 3 বছর হয়ে গেছে আমি আর খালি ঘুরাই আজ না কাল না পরশু হয় টাকা আমার দেন হারা পলাইতে আগে পাইনি 50 ঠরি খাতা সেলাই করছেন এরপর আমি এই টাকা জমা দিছি এখন দিনের পর দিন এরপর এবার ঘুরাই। গ্রাহকদের কথার মিল খুঁজে পাওয়া গেল সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামের সংস্থাটিতে গিয়ে। অফিসের রুমগুলোতে চেয়ার টেবিল পড়ে আছে। একটি রুমে একজন জমা নিচ্ছেন ঋণের টাকা, তিনিও আছেন গ্রাহকদের তোপের মুখে। তবে জমিসহ সংস্থাটির বিভিন্ন সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। বর্তমান প্রেক্ষাপটে এই দেশের এই অস্থিরতার কারণে আমরা আসলে ওই কাস্টমারও পাচ্ছি না তেমন, তো তা থেকে বোঝা যায় যে আমরা হয়তো 6 মাসের মধ্যে আমরা এই জমিগুলো বিক্রি করে সদস্যদের টাকা ফেরত দিতে পারবো। এদিকে বিষয়টি জানা থাকলেও প্রতারণার শিকার গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ না আসায় ব্যবস্থা নিতে পারছে না বলে দাবি উপজেলা প্রশাসনের। যে বিষয়ে গুরুত্ব ছেড়ে লিখতে পারি, এটা আমাদের ওই স্কোপ আছে, যেহেতু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন জেলা প্রশাসকের মাধ্যমে আমরা লিখতে পারি। সেই ক্ষেত্রে আসলে একটা লিখিত অভিযোগ দরকার ছিল, কিন্তু লিখিত কেউ কোনো গ্রাহক বা কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। 2009 সালে সংস্থাটি পাথরঘাটা উপজেলায় কাজ শুরু করে। নানা শ্রেণী পেশার 7109 জন গ্রাহক সংস্থাটিতে 4 কোটি টাকারও বেশি অর্থ জমা করেন। সময় সংবাদ, বরগুনা। নেত্রকোনায় হত্যা মামলার রায়ে 2 নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বেলা 12টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হামিদ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2007 সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলহের এক পর্যায়ে হারুনা আক্তার কাঠের পিঁড়ি দিয়ে মিনা আক্তারের মাথায় গুরুতর আঘাত করে। আহত অবস্থায় মিনাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিলে মারা যায় সে। এই ঘটনায় নিহতের ছেলে হলুদ মিয়া বাদী হয়ে 3 জনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে 2008 সালে 2 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ নানা সংগঠন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কাঁধে স্কুল ব্যাগ আর হাতে বখাটেদের শাস্তির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই ধরনের ঘটনা বন্ধের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবি জানায় তারা। একই দাবিতে নেত্রকোনায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন সুইডেনের রাষ্ট্রদূত ইউহান ফ্রিসেল সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুরে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে এসে পৌঁছলে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের পরিচালক, কাস্টমস কর্মকর্তা, C&F এজেন্ট ও উপজেলা প্রশাসন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরের পানামা পোর্ট ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এদেশের মানুষের কি সমস্যা, কি সুযোগ সুবিধা তাদের দরকার। আমি রংপুর বিভাগটি পর্যবেক্ষণ করছি সুইডিশ সহায়তায় কিছু উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে। হিলি বন্দরটি বাংলাদেশের বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরিবেশ কতটা বিনিয়োগ বান্ধব আমি তাই পর্যবেক্ষণ করছি। বর্তমান সরকার দারিদ্র্যের হার ইতোমধ্যে অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে তার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে উপজেলা গভর্নেন্স প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আজকে বাংলাদেশে 40% দারিদ্র্যের হার থেকে এখন 23.5 এবং এটা আরো কমে আসবে। একেবারে নিম্ন দরিদ্র যারা হতদরিদ্র তারাও এখন আরেকটু উন্নত জীবনের দিকে যাচ্ছে। মধ্যম যারা তারা আরো উচ্চতর দিকে অগ্রসর হচ্ছে। কাজে এই উন্নয়নটা আমাদের ধরে রাখতে হবে। নেত্রকোনার হাওর অঞ্চলে এখন পুরোদমে চলছে বোরো ধান কাটা ও মাড়াই উৎসব। মৌসুমের শেষ দিকে শিলাবৃষ্টিতে কিছু ধানের জমি ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন আশা করছে কৃষি বিভাগ। এদিকে মহাজনদের ঋণের দায় মেটানো এবং অর্থাভাবে প্রান্তিক কৃষকদের অনেকেই কম দামে ধান বিক্রি করছেন মাঠেই। জেলা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নেত্রকোনার খালিয়াজুড়ি, মদন ও কলমাকান্দা উপজেলার হাওর অঞ্চলের দিগন্তজোড়া ফসলের মাঠ। স্বপ্নের ধান পাকায় কৃষকরা এখন শ্রম দিচ্ছেন ফসল ঘরে তুলতে। ব্যস্ততা তাই ধান কাটা ও মাড়াইয়ে। মৌসুমের শেষ দিকে শিলাবৃষ্টি কিছুটা শঙ্কায় ফেলে দিলেও ধানের ফলন বেশ ভালো হয়েছে বলে জানান কৃষকরা। তারা বলছেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় বরাবরই ধান পরিবহনে অসুবিধায় পড়তে হয় তাদের। ফসল খুবই ভালো হয়েছে, আল্লাহ চায় তো যদি ফসল উঠে তা বাম্পার ফসল হবে। এই দিক থেকে যখন ধানটা নিয়ে যায় বাড়িতে তখন তাদের এই রাস্তাঘাটে একটু সমস্যা হয়। বিলের ধান আর থেকে বাড়িতে নেওয়া যায় না, পানি আরে আমরা রাস্তাঘাট নাই, আইন নাই। একদিকে ভরা মৌসুমে কম থাকে ধানের দাম, অন্যদিকে মহাজনের কাছ থেকে না ঋণের ভার। জীবনের রূঢ় এমন বাস্তবতায় মাঠেই ধান বিক্রি করছেন অনেক প্রান্তিক কৃষক। মহাজনের কাছে তো টেয়া আনি আইনা মহাজনের লাভজন লাগে, কি করুন লাগে যে কিন্তু এর মধ্যে কাঁচা ধান সস্তা দেওয়ান লাগে। একটা জুন করতে আমরা দেনা করি, দেনা দিতে গিয়ে হলো কিছু পায় না। বেআইরা তো অনেক কিনবো, কিনে স্টক করবো, করে হেরা পয়সা কামাইবো। আমরা তো আর পয়সা কামাই লইল না, আমরা তো অনেক সস্তা কাস্তা বেচলাম। কৃষি বিভাগ জানায়, শিলাবৃষ্টিতে এবার 913 হেক্টর ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ধানের উৎপাদন। ফসলের অবস্থা খুবই ভালো। যা সকল কৃষকরা সলভেন্ট কৃষক, যাদের ক্ষমতা আছে এই বীজটা বা ধানটা ঘরে তোলার মতো, গুদামে তোলার মতো, তাদের খুব একটা লস হবে না, তারা পরবর্তীতে বিক্রি করতে পারে। জেলায় এ মৌসুমে 1,83,595 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,55,090 মেট্রিক টন। সময় সংবাদ, নেত্রকোনা। বাগেরহাটে হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়া রোগের প্রকোপ। গত 2 দিনে এই রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। প্রচন্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। এদিকে বাগেরহাট সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র 4টি, কিন্তু রোগীর চাপ হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালের মেঝেতে ও বাইরে রেখে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। এমনকি হাসপাতালের বাইরে ভ্যানের উপরেও অনেক রোগীর চিকিৎসা নিতে দেখা যায়। আর হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ওষুধের সংকট। সিট নাই, ফ্লোরিং করা রোগী, এই হলো হসপিটালের অবস্থা। কোনো বেড টেড নাই, ওষুধ পাচ্ছে না, বাইরে থেকে কিনতে হচ্ছে। আমাদের ওয়ার্ড খুবই ছোট, এখানে এত রোগীর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেই। পর্যাপ্ত ওষুধ যে সাপ্লাই আছে তার যে সব রোগীর চিকিৎসা চলছে না। ডায়রিয়া ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা এমার্জেন্সির সংলগ্ন একটা কক্ষ বেছে নিয়ে ওখানে আমাদের রোগীদের 2 জায়গায় ভাগ করে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। জামালপুরে বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে 70 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 72 ঘন্টায় সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জন সাজাপ্রাপ্ত সহ 39 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বাকি 31 জনকে নাশকতার আশঙ্কায় আটক করা হয়েছে। পরে এদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আগামী 25 এপ্রিল পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নড়াইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, 1 একর জমির মালিকানা নিয়ে রামেশ্বরপুর গ্রামের বিপ্লব মোল্লা ও আবুল কালাম আজাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। আজ সকালে বিরোধপূর্ণ এই জমি ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে 12 জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মুন্সিগঞ্জে 35 কেজি ওজনের কোষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে সদর উপজেলার রামগোপালপুর এলাকায় কবির চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কোষ্টি পাথরের একটি মূর্তির একাংশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কুমিল্লায় চলছে 100 বছরের ঐতিহ্যবাহী ময়নামতি মেলা। 20 এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা চলবে 1 মাস। বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলাকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ। মেলার মাঠ জুড়ে রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নানা বয়সী নারী পুরুষ আসছেন মেলায়, ঘুরে ঘুরে কিনছেন তারা পছন্দের পণ্য। এছাড়া জিলাপি, বাতাসা সহ হরেক রকমের মিষ্টি তো রয়েছেই। মেলার এক প্রান্তে রয়েছে নাগরদোলা ও চরকা। গৃহস্থালির প্রয়োজনীয় কাঠের আসবাবপত্র ও ঐতিহ্যপত্র রয়েছে এখানে।
অনেকেই মেলায় আসেন শুধু আনন্দ করতে, আবার অনেকেই আসেন প্রয়োজনীয় কেনাকাটা করতে। আমার খুব ভালো লাগছে, মেলা সবকিছু আমার খুব সুন্দর লাগতেছে। আনন্দ সবকিছু মিলে আমরা এখানে আসি খুব ছোটকাল থেকে। মেলাতে সব প্রতি বছরে আসি, ভালো লাগে। সংসারের টুকিটাকি জিনিস এখানে আসি, সবকিছু পাই আমরা, এই জন্য আসি, প্রতি বছরে বছরে আসি। আমরা অনেক দূর থেকে আসছি, বগুড়া থেকে। এখানে মেলা আমরা খুব বেচা কিনা ভালো করছি। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল এক ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি এস এ আমির হামজার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা মাঠ বহু বছর ধরে বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর বৈশাখ মাসে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। এবছর প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় 20টি ঘোড়া অংশ নেয়। আর রেসে অংশ নেওয়া অন্য সব প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হন মাগুরা জেলার ঘোড় সওয়ারি। আমরা খুবই খুশি এবং দেখতে আমাদের ভালো লাগে। প্রতি বছরই দেখতে আসি, এগুলো খুব ভালো লাগে। এই প্রতিযোগিতাকে কোটালীপাড়ার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করেন আয়োজকরা। প্রতি বছরের ন্যায় এবছরও এই ঐতিহাসিক লাটেঙ্গা গ্রামের মাঠে প্রায় 20টির অধিক ঘোড়া এই ঘোড়দৌড়ে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। এখানে লক্ষাধিক লোকের উপস্থিতিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় গ্রামীণ মেলা। হাজারো দর্শনার্থীর ভিড়ে এলাকাব্যাপী বিরাজ করে উৎসবের আমেজ। যুগ যুগ ধরে চলে আসা কোটালীপাড়ার এই ঘোড়দৌড় প্রতিযোগিতা সামনের বছরগুলোয় আরো বড় পরিসরে আয়োজিত হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। সময় সংবাদ, গোপালগঞ্জ। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের প্রার্থীরা। 54 প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা মঞ্জুর আলমের, সেনা মোতায়েন নিয়ে কমিশনের আচরণ সন্দেহজনক মন্তব্য খসরুর। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষকদের আন্দোলন অব্যাহত। আগামীকাল থেকে 2 মাসের ছুটিতে উপাচার্য, সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত। বরগুনার পাথরঘাটায় একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের আশ্বাস এক কর্মকর্তা। বৈশাখের শুরুতেই গরমে অতিষ্ঠ রাজশাহী অঞ্চলের মানুষ। লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি, পদ্মায় পানি না থাকায় প্রভাব পড়ছে বেশি, বলছেন পরিবেশবিদরা। এবং নেত্রকোনায় পুরোদমে চলছে বোরো ধান কাটা ও মারাই উৎসব। শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা কৃষি বিভাগের। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।